আপনারা শুনছেন লেখক আকবর আলী খানের বই পরার্থপরতার অর্থনীতি থেকে। অধ্যায় ১২, সোনার বাংলা, অর্থনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষিত। আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ কখন লিখেছেন তা নিয়ে মতবিরোধ রয়েছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের মতে ১৮৯৭ সালে নাটোরে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে সোনার বাংলা প্রথম গাওয়া হয়েছিল। ঐতিহাসিক তথ্যাদি বিশ্লেষণ করে রবীন্দ্র জীবনীকার প্রশান্ত কুমার পালের সিদ্ধান্ত হল যে গানটি বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ১৯০৫ সালে রচিত হয়। পালের অনুমান সঠিক হলে ৪৪ বছর বয়সে রবীন্দ্রনাথ গানটি লিখেছিলেন। ৮০ বছর বয়সে রবীন্দ্রনাথ মারা যান। জন্মভূমির প্রতি যে প্রগাঢ় ভালোবাসা ও নিবিড় মমত্ববোধ এই মধুর সঙ্গীতে সঞ্চারিত তা রবীন্দ্রনাথের জীবনের শেষ দিন পর্যন্ত অটুট ছিল কিনা সে সম্পর্কে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। ১৯০৫ সালে একটি পত্রে তিনি লিখেছেন, একবার যে আন্দোলনে দেশের হৃদয় জাগ্রত হইয়াছে তাহাকে যাহারা ছলনা করিয়া বিদ্রূপ করিতে পারে তাহারা শয়তানের চেলা। সারা জীবনই শয়তানের চেলারা রবীন্দ্রনাথকে জ্বালিয়েছে। ঈর্ষা, লোকনিন্দা ও দলাদলির অচলায়তনে অবরুদ্ধ রবীন্দ্রনাথের কাছে অনেক সময় মনে হয়েছে যে গ্রামের দুষ্ট ছেলেরা কুকুরের লেজে ঝুমঝুমি বেঁধে যেভাবে তাড়িয়ে বেড়ায় তেমনি তাকেও সারা জীবন নিগৃহীত করা হয়েছে। রবীন্দ্রনাথের স্নেহধন্যা মৈত্রী দেবী জানাচ্ছেন যে দুঃখ করে রবীন্দ্রনাথ নাকি বলেছেন, একদিন লিখেছিলুম সার্থক জন্মমাগো জন্মেছি এ দেশে, মরার আগে নিজের হাতে এ লাইনটি কেটে দিয়ে যাব। ভাগ্যিস বিধাতা রবীন্দ্রনাথকে অল্পের জন্য ৫০-এর মতান্তর থেকে রেহাই দিয়েছিলেন। তার মৃত্যুর মাত্র ২ বছরের মধ্যে তার সোনার বাংলাতে অনাহারে ৩০ লাখ লোক মারা যায়। ৫০-এর মতান্তরের সময় বেঁচে থাকলে তার দুর্ভাগা দেশকে কি অভিধায় কবিগুরু আখ্যায়িত করতেন আজ তা অনুমান করা কঠিন। রবীন্দ্রনাথ সোনার বাংলা বাগধারাতে সোনার বিশেষণটি কি অর্থে যোগ করেছেন সে সম্পর্কে পণ্ডিতদের মনে কোনো সন্দেহ নেই। হরিচরণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সোনার বাংলার অর্থ হল স্বর্ণপ্রসূ বঙ্গভূমি, সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গভূমি। রবীন্দ্রনাথের আগেই এ অর্থে সোনার বাংলা বাগধারাটির প্রচলন দেখা যায়। ১৮৬২ সালে প্রকাশিত হুতম প্যাঁচার নকশায় উল্লেখ রয়েছে, হেন সোনার বাংলা খান পোড়ালো নীল হনুমানে। নীল বিদ্রোহের লোকগীতিটির একটি চরণে বলা হয়েছে, নীল বাদরে সোনার বাংলা করলে ছারখার। পণ্ডিতদের যুক্তি অকাট্য, তবু গানটি পাঠ করে পণ্ডিতদের ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। গানটিতে মূলত বাংলাদেশের ঐশ্বর্য বা উৎপাদনশীলতা তুলে ধরা হয়নি। কবি অবশ্য অগ্রহায়ণের ভরা ক্ষেতের কথা বলেছেন, কিন্তু সব সময়ই যদি ফসলের ছড়াছড়ি থাকত তবে মায়ের বদনখানি মলিন হতো না এবং কবিকেও নয়ন জলে ভাসতে হতো না। গানটিতে রয়েছে বাংলাদেশের অনুপম নিসর্গের বন্দনা। সোনা শব্দটির একটি অর্থ হল অতি আদরের ধন, যথা সোনা ভাই আমার, সোনার ছেলে। মাঝে মাঝে প্রশ্ন জাগে, সোনার বাংলা কি কবিগুরু অতি প্রিয় বাংলা অর্থে ব্যবহার করেছেন? ভাষা বিশেষজ্ঞগণ আমার সঙ্গে একমত হবেন না। তাদের মতে সোনার বাংলা শুধু কবির রূপক নয়, সোনার বাংলা ইতিহাসের বাস্তবতা। ঐতিহাসিকদের বর্ণনা অনুসারে প্রাক ব্রিটিশ বাংলা ছিল পার্থিব স্বাচ্ছন্দ্যের উচ্ছ্বলিত অমরাবতী। ঐতিহাসিকরা বিশ্বাস করেন যে ব্রিটিশরা জয় করার আগে এ দেশ শুধু অপূর্ব রূপময়ী ছিল না, অমিত ঐশ্বর্যশালীও ছিল। ইংরেজ শাসনের আগে এদেশে কোনো দুর্ভিক্ষ ঘটেনি। এখানে দ্রব্যমূল্য ছিল অত্যন্ত সস্তা, তাই সাধারণত জীবনযাত্রার মান ছিল অত্যন্ত উন্নত। অসাধারণ প্রাচুর্যের এদেশে দারিদ্র্য ছিল অজানা। বাংলাদেশ তাই মোগল আমলে জান্নাত আবাদ, স্বর্গপুরী ও জান্নাত আল বিলাদ
জনপদসমূহের স্বর্গ নামে পরিচিত ছিল। সোনার বাংলা সম্পর্কে ঐতিহাসিকদের বর্ণনা অবশ্য মূলধারার অর্থনৈতিক তত্ত্বের সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। অর্থনীতিবিদগণ মনে করেন যে প্রাক শিল্প বিপ্লব সমাজে এ ধরনের নিরবিচ্ছিন্ন আর্থিক সমৃদ্ধি মোটেও সম্ভব নয়। তাত্ত্বিক ও প্রকরণগত মতবিরোধ সত্ত্বেও অর্থনীতিবিদদের মধ্যে প্রাক শিল্প বিপ্লব অর্থনীতি সম্পর্কে বিস্ময়কর ঐকমত্য রয়েছে। এ ধরনের ধ্রুপদী, নব্যধ্রুপদী, কেইনসীয় ও মার্ক্সীয় ঘরানার অর্থনীতিবিদদের মধ্যে কোনো দ্বিমত নেই। ধ্রুপদী অর্থনীতিবিদদের মতে প্রাক শিল্প বিপ্লব সমাজ ছিল মেলথুসীয় ফাঁদে বন্দী। রিকার্ডোর মজুরি সম্পর্কে অমেঘ বিধির বক্তব্য হল, শ্রমিকদের মজুরি হার দীর্ঘ মেয়াদে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম মজুরির প্রয়োজন তার চেয়ে বেশি থাকতে পারে না। মজুরি বাড়লে জনসংখ্যা বেড়ে যাবে, কিন্তু এ ধরনের সমাজে দীর্ঘস্থায়ী ভিত্তিতে মজুরির হার অথবা জীবনযাত্রার মান উঁচু রাখা সম্ভব নয়। অর্থনীতিবিদ মেলথুসের বিশ্লেষণে প্রাক শিল্প বিপ্লব অর্থনীতিতে ভারসাম্য রক্ষা করত দুর্ভিক্ষ। এ ধরনের অর্থনীতিতে মজুরির হার বেড়ে গেলেই জনসংখ্যা বেড়ে যেত। এর পরিণামে মজুরি আবার নেমে আসত এবং এক পর্যায়ে আয়ের স্বল্পতার ফলে দুর্ভিক্ষ দেখা দিত। দুর্ভিক্ষে জনসংখ্যা কমে গেলে আবার মজুরি বেড়ে যেত। এমনই করে চক্রাকারে মজুরির হার বাড়ত, কিন্তু দীর্ঘমেয়াদে মজুরির হার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ন্যূনতম মজুরির পর্যায়ে থাকত। যদিও নব্য ধ্রুপদী ও কেইনসীয় অর্থনীতিবিদগণ আজকের অর্থনীতিতে ধ্রুপদী অর্থনীতির সূত্রসমূহ অচল গণ্য করেন, তবু প্রাক শিল্প বিপ্লব সমাজ সম্পর্কে ধ্রুপদী বিশ্লেষণ তাদের কাছে গ্রহণযোগ্য। নব্য ধ্রুপদী ধারার দুজন অর্থনৈতিক ঐতিহাসিক এ ধরনের সমাজ সম্পর্কে লিখেছেন। যদি আমরা মানুষের দীর্ঘ ইতিহাসের চিত্র তুলে ধরি এবং আমাদের পূর্বপুরুষদের অর্থনৈতিক জীবন আধুনিক মানদণ্ডে বিচার করি, তাহলে দেখতে পাব যে জীবন ছিল বিরামহীন দুর্দশা। দুর্দশার যুগকে কিংবদন্তিতে রূপান্তরিত করা হয়েছে এবং সেই সব যুগকে গ্রাম্য সারল্যের স্বর্গরূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু সেসব যুগ স্বর্ণযুগ ছিল না। বিংশ শতকের সেরা অর্থনীতিবিদ কেইনসও একই ধরনের মত পোষণ করতেন। কেইনস লিখেছেন, প্রাচীনতম সময় যখন থেকে লিখিত প্রমাণ পাওয়া যাচ্ছে, ধরুন খ্রিস্ট জন্মের 2000 বছর আগে থেকে 18 শতকের শুরু পর্যন্ত পৃথিবীর সভ্যতার কেন্দ্রসমূহে অসাধারণ মানুষের জীবনযাত্রার মানের কোনো বড় পরিবর্তন হয়নি, উঠানামা হয়েছে নিশ্চয়ই। প্লেগ, দুর্ভিক্ষ এবং যুদ্ধ দেখা দিয়েছে, কখনো এসেছে সোনালি বিরতি, কিন্তু প্রগতিশীল কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রাগ ব্রিটিশ ভারতের অর্থনৈতিক জীবন সম্পর্কে কার্ল মার্কসের ধারণাও ছিল একই ধরনের। তিনি বলেছেন যে হিন্দুস্তানের সোনালি যুগে তিনি বিশ্বাস করেন না। তিনি প্রাগ ব্রিটিশ ভারতের অর্থনৈতিক ব্যবস্থাকে মর্যাদাহানিকর, স্থবির ও প্রগতিবিহীন বলে আখ্যায়িত করেছেন। তার মতে ভারতের গ্রাম্য সমাজ ছিল ক্ষুদ্র, আধা বর্বর ও আধা সভ্য সমাজ। অর্থনৈতিক তত্ত্বের দৃষ্টিকোণ হতে সোনার বাংলা একটি অলীক কল্পনা মাত্র, বাস্তবে এর অস্তিত্ব ছিল না। অবশ্য ঐতিহাসিকগণ অর্থনীতিবিদদের তাত্ত্বিক যুক্তি মানেন না। ঐতিহাসিকগণ মনে করেন যে তত্ত্বের ভিত্তিতে নয়, বরং ঐতিহাসিক উপাদানের ভিত্তিতেই প্রকৃত ইতিহাস জানা সম্ভব। তাই তারা ঠাট্টা করে বলেন, অর্থনীতিবিদ হলেন এমন ধরনের ব্যক্তি যিনি কোনো কিছু বাস্তবে কাজ করছে দেখলেও তত্ত্ব অনুসারে তা কাজ করছে কিনা তা নিয়ে মনে মনে উদ্বিগ্ন থাকেন। পক্ষান্তরে অর্থনীতিবিদগণ মনে করেন যে তত্ত্ব ছাড়া কোনো তথ্যের বিশ্লেষণ সম্ভব নয়। যারা দাবি করেন যে তত্ত্ব ছাড়া শুধু উপাদানের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব, তারাও এক ধরনের তত্ত্বে বিশ্বাস করেন। অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল মনে করতেন যে যারা দাবি করেন যে উপাত্তই ব্যাখ্যার জন্য যথেষ্ট, তারা হচ্ছেন সবচেয়ে বেপরোয়া ও বিপজ্জনক তাত্ত্বিক। ইতিহাসের ব্যাখ্যায় অর্থনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা নিয়ে
বিতর্কের অবসান এখনো হয়নি, কোনোদিন হবে কি না জানি না। তাই সোনার বাংলা সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছাতে হলে আমাদের ঐতিহাসিক তথ্যসমূহ পর্যালোচনা করতে হবে। ভালোভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে প্রচলিত ঐতিহাসিক উপাত্তসমূহের ব্যাখ্যা সহজ নয়। অনেক ক্ষেত্রেই যা বলা হচ্ছে তার উল্টোটিও সত্য। সোনার বাংলা তত্ত্বের প্রবক্তারা মনে করেন যে ব্রিটিশ শাসনের আগে বাংলাদেশে কখনো দুর্ভিক্ষ হয়নি। অন্য দেশের তুলনায় বাংলাদেশে দুর্ভিক্ষ কম হয়েছে, একথা হয়তো অনেকাংশে সত্যি, কিন্তু আদৌ দুর্ভিক্ষ হয়নি এ অনুমান ঠিক নয়। বাংলাদেশের ইতিহাসে অন্তত 3টি দুর্ভিক্ষের অকাট্য প্রমাণ রয়েছে। বাংলাদেশের প্রাচীনতম অভিলিখনে রয়েছে দুর্ভিক্ষের বর্ণনা। মহস্থান লিপি সম্ভবত খ্রিস্টের জন্মের 200 বছর আগে লিখিত হয়। 2 জন ঐতিহাসিক মহস্থানগড়ে প্রাপ্ত ব্রাহ্মী ভাষায় লিখিত অভিলিখের নিম্নরূপ ইংরেজি অনুবাদ করেছেন। সংবঙ্গীয়দের গোবর্ধনকে নির্দেশ দেওয়া হয়, অথবা আদেশ অনুসারে সংবঙ্গীয়দের তিল ও সর্ষে বীজ দেওয়া হয়। সুমাত্র সমৃদ্ধশালী পুণ্ডনগর হতে এ আদেশ কার্যকর করবে। একইভাবে সংবঙ্গীয়দের ধান দেওয়ার ব্যবস্থা করে বন্যা অথবা অগ্নি ও অতি মানবিক কোনো শক্তি এবং পতঙ্গ কর্তৃক সৃষ্ট দুর্দশা অতিক্রমণের জন্য। এই শস্যাগার ও রাজভাণ্ডারের শূন্যতা ধান্য ও গন্থক মুদ্রায় পুনরায় পূরণ করা হবে। সংবঙ্গীয় শব্দের ব্যাখ্যা নিয়ে পণ্ডিতদের মতবিরোধ রয়েছে। কেউ বলেন সংবঙ্গীয় হল বৌদ্ধ সম্প্রদায়। অধিকাংশ পণ্ডিতরাই মনে করেন যে সংবঙ্গীয় হল একটি জনগোষ্ঠী। সংবঙ্গীয় শব্দের অর্থ যাই হোক, দৈব দুর্বিপাকের ক্ষেত্রে সরকারি সাহায্যের যে ব্যবস্থা মহস্থান অভিলিখে উল্লেখিত হয়েছে সে সম্পর্কে কোনো মতদ্বৈততা নেই। দ্বিতীয়ত, আনুমানিক 9ম শতকে রচিত মঞ্জুরি মূলকল্প গ্রন্থে গৌড়ের পূর্বাঞ্চলের প্রদেশসমূহে মহা দুর্ভিক্ষের উল্লেখ রয়েছে। কেউ কেউ মনে করেন যে এই দুর্ভিক্ষ 4র্থ শতাব্দীতে ঘটে, আবার কেউ কেউ মনে করেন দুর্ভিক্ষটি সম্ভবত 7ম অথবা 8ম শতাব্দীতে ঘটেছিল। তৃতীয় দুর্ভিক্ষের বর্ণনা রয়েছে ফতিয়া ইব্রিয়া গ্রন্থে। 1661 হতে 1663 খ্রিস্টাব্দে এই দুর্ভিক্ষ ঘটে। 2000 বছরে মাত্র 3টি দুর্ভিক্ষের বর্ণনা পাওয়া যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অবশ্যই যুক্তি দেখানো সম্ভব যে বাংলাদেশে দুর্ভিক্ষ ঘটলেও তা অতি কদাচিৎ ঘটেছে, কিন্তু এই যুক্তি দুটির কারণে গ্রহণযোগ্য নয়। ঐতিহাসিক আকর গ্রন্থসমূহ রচনা করেছেন সভাসদগণ। জনগণের আর্থিক অবস্থার প্রকৃত চিত্র তুলে ধরা তাদের লক্ষ্য ছিল না। তারা তাদের প্রভুদের গুণকীর্তনে ব্যস্ত ছিলেন। তাই ঐতিহাসিক আকর গ্রন্থে জনগণের দুঃখ দুর্দশা চেপে যাওয়া হয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশে বেশিরভাগ দুর্ভিক্ষই অতি ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ থাকত, সারা দেশে ছড়িয়ে পড়ত না। তার কারণ হলো বাংলাদেশে প্রধান প্রাকৃতিক বিপর্যয় ছিল বন্যা। বন্যায় সকল অঞ্চলে সমান ক্ষতি হতো না। যেসব অঞ্চল খরাপ্রধান প্রাকৃতিক বিপর্যয়ে সেই সব অঞ্চলে শস্যহানি হয় ব্যাপক। তাই খরাজনিত দুর্ভিক্ষ সারা দেশে ছড়িয়ে পড়ে। এই বিষয়টি চাণক্যের দৃষ্টি এড়ায়নি। অর্থশাস্ত্রে চাণক্য তাই লিখেছেন, অতি বৃষ্টির চেয়ে খরা অনেক খারাপ। বন্যার ফলে আঞ্চলিক দুর্ভিক্ষ হতো, কিন্তু সারা দেশে দুর্ভিক্ষ হতো না। আঞ্চলিক খাদ্যাভাবের তথ্য সভাসদরা অনেক ক্ষেত্রে জানতেই পারত না। কাজে এ ধরনের খাদ্যাভাবের বর্ণনা ইতিহাসের আকর গ্রন্থে নেই। অথচ তৎকালীন বাংলা সাহিত্যে বাংলাদেশের দুর্ভিক্ষের অনেক বস্তুনিষ্ঠ বর্ণনা রয়েছে। অনাহারের বর্ণনা রয়েছে বাংলা ভাষার প্রাচীনতম গ্রন্থ চর্যাপদে, আনুমানিক 10ম হতে 12শ শতকে রচিত। উদাহরণস্বরূপ নিচের শ্লোকটি স্মরণ করা যেতে পারে। টালিতে মোর ঘর নাহি পরিবেশী, হাড়িতে মোর ভাত নাহি নীতি আবেশী। টিলাতে মোর ঘর প্রতিবেশী নেই, হাড়িতে ভাত নেই নিত্যই ক্ষুধিত। সুদুক্তি কর্ণামৃত গ্রন্থে অভাব অনটনের নিম্নরূপ বর্ণনা রয়েছে।
13 শতকের প্রথম দিকে সংকলিত। শিশুরা ক্ষুধায় পীড়িত, দেহ শবের মতো শীর্ণ, আত্মীয় স্বজনেরা মন্দাদর, পুরাতন ভগ্ন পাত্রে এক ফোঁটা মাত্র জল ধরে, গৃহিণীর পরিধানে শতছিন্ন বস্ত্র। 16 শতকের কবি জয়ানন্দ তার চৈতন্য মঙ্গল গ্রন্থে একটি আঞ্চলিক দুর্ভিক্ষের নিম্নরূপ বর্ণনা লিপিবদ্ধ করেছেন। শ্রীহট্ট দেশে অনাচার দুর্ভিক্ষ জন্মিল, ডাকাছুরি অনাবৃষ্টি মরক লাগিল, উচ্ছল হইল দেশ আরিষ্ট দেখিয়া, নানা দেশে সর্বলোক গেল পালাইয়া। ময়মনসিংহের লোকগীতি মালোয়াতেও রয়েছে দুর্ভিক্ষের বর্ণনা। চাঁদ বিনোদ আশিকয় মায়ের কাছে, আসনা পানিতে মাও সব শস্যি গেছে, মায়ে কান্দে পুতে কান্দে শিরে দিয়ে হাত, সারা বছরে লাগা গেছে খড়ের ভাত। হাকায় দেরানা ধান পড়িয়াছে আকাল, কি দিয়ে পালিবে মায় কুলের সাওয়াল। মধ্যযুগের বাংলা সাহিত্য থেকে আকাল ও দারিদ্র সম্পর্কে এ ধরনের অজস্র উদ্ধৃতি দেওয়া সম্ভব। অবশ্য এর অর্থ এই নয় যে প্রাচীন ও মধ্যযুগের বাংলাদেশে সব সময়ই আকাল ও দুর্ভিক্ষ লেগে থাকত। প্রকৃত পরিস্থিতি হলো এই যে প্রাচীন ও মধ্যযুগের বাংলায় যখন ফসল ভালো হতো তখন অধিকাংশ লোকই স্বচ্ছন্দে দিন কাটাত, কিন্তু প্রায়ই বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্বিপাক দেখা দিত। এর ফলে কোনো কোনো অঞ্চলে কখনো কখনো দুর্ভিক্ষ বা আকাল দেখা দিত। এইসব আকালের সময় অনেক ক্ষেত্রে গরিবরা দেশের এক অঞ্চল হতে অন্য অঞ্চলে অভিবাসী হতো। তবে মাঝে মাঝে আকাল সত্ত্বেও বাংলার লোকেরা ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় অপেক্ষাকৃত সচ্ছল ছিল। বিশেষ করে উত্তর ভারতে উপর্যুপরি খরার ফলে ব্যাপক দুর্ভিক্ষ হতো। তুলনামূলকভাবে প্রাচীন ও মধ্যযুগের বাংলাতে দুর্ভিক্ষ সংগঠনের হার ও তীব্রতা ছিল অনেক কম। তবে সোনার বাংলাতে একেবারেই দুর্ভিক্ষ হয়নি এ ধরনের অনুমান আদৌ সঠিক নয়। প্রাচীন ও মধ্যযুগের বাংলার আর্থিক সমৃদ্ধি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হল বাংলার বিস্ময়কর কম দাম সম্পর্কে বিদেশি পর্যটকদের বিবরণ। 14 শতকে মরক্কোর পর্যটক ইবনে বতুতা লিখেছেন, পৃথিবীতে আর কোথাও এত সস্তা দাম দেখিনি। চীনা পর্যটক ওয়াং তু ওয়ান 14 শতকে বাংলায় এসেছিলেন। তার মতে বাংলায় জিনিসের দাম সস্তা ছিল। 17 শতকে অনুরূপ বিবরণ লিখেছেন সিভাস্তিয়ান ম্যান্ড্রিক ও ফাসোয়া বার্নিয়ের। আপাত দৃষ্টিতে বিদেশি পর্যটকদের বিবরণ সম্পূর্ণ সত্য মনে হয়, তবে একথা ভুলে গেলে চলবে না যে বিদেশি পর্যটকদের বর্ণনায় কয়েকটি দুর্বলতা রয়েছে। বিদেশি পর্যটকদের আয় ছিল বাংলাদেশের সাধারণ লোকদের তুলনায় অনেক বেশি। বিদেশি পর্যটকরা সোনা ও রূপার দিনারে জিনিসের দাম হিসেব করতেন, কিন্তু প্রাচীন ও মধ্যযুগের বাংলাতে সাধারণ লোকদের বিনিময়ের মাধ্যম স্বর্ণ বা রৌপ্য মুদ্রা ছিল না। সাধারণ লোকেরা পণ্য কিনত ও বিক্রয় করত কড়িতে। যারা সোনার ও রূপার দিনারে আয় করত তাদের কাছে কড়িতে কেনা পণ্য সস্তাই মনে হতো, কিন্তু যারা কড়িতে আয় করত তাদের কাছে এইসব পণ্যের মূল্য সস্তা মনে হতো না। উদাহরণস্বরূপ ইবনে বতুতার ভ্রমণ বৃত্তান্ত স্মরণ করা যায়। বাংলাদেশে জিনিসপত্রের দাম সম্পর্কে তিনি লিখেছেন, আমি 8 দিরহামে 8টি তাজা মোরগ বিক্রি হতে দেখেছি। 1 দিরহামে 15টি কচি কবুতর পাওয়া যেত। 2 দিরহামে পাওয়া যেত একটি মোটাসোটা ভেড়া। আমি আর দেখেছি 30 হাত লম্বা সর্বোত্তম মানের মিহি তুলার কাপড় 2 দিনারে বিক্রয় হয়েছে। সুন্দরী কৃতদাসী বিক্রয় হয়েছে 1 দিনারে, যা মরক্কের মূল্যে 2.5 দিনারের সমান। ইবনে বতুতার বর্ণনা সম্পর্কে 3টি বিষয় লক্ষণীয়। প্রথমত, ইবনে বতুতা যখন দ্রব্যমূল্যের উল্লেখ করেছেন তখন তিনি দিনারে ও দিরহামের দাম হিসেব করেছেন, অথচ ইবনে বতুতা নিজেই লিখেছেন যে বাংলায় কড়ি মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। দ্বিতীয়ত, ইবনে বতুতা ছিলেন উচ্চ বর্গের লোক। সাধারণ লোকের তুলনায় তার আয় ছিল অনেক বেশি। দিল্লির সুলতান ইবনে বতুতাকে বছরে 17,000 দিনার ভাতা দিতেন।
ঋণ শোধ করার জন্য সুলতান ইবনে বতুতাকে 50,000 দিনার দেন। প্রথমবার সালাম জানাতে গেলে দিল্লির উজির তাকে 2,000 রৌপ্য মুদ্রা উপহার দেন। কাজেই বাংলার লোকদের তুলনায় ইবনে বতুতার আয় ছিল অনেক বেশি। তার কাছে দ্রব্যমূল্য সস্তা মনে হওয়া অত্যন্ত স্বাভাবিক। তৃতীয়ত, ইবনে বতুতা নিজেই বুঝতে পেরেছিলেন তার কাছে জিনিসের দাম সস্তা মনে হলেও সাধারণ লোকদের কাছে সস্তা মনে হতো না। তাই ইবনে বতুতা লিখেছেন, আমি তাদের বলতে শুনেছি এ দামও তাদের জন্য বেশি। মধ্যযুগের বাংলায় দ্রব্যমূল্য সস্তা হওয়ার একটি অত্যন্ত করুণ দিকও রয়েছে। দ্রব্যমূল্য নির্ভর করে জনগণের আয়ের উপর। জনগণের আয় যখন কমে যায় তখন দ্রব্যমূল্যও কমে যায়। তাই অত্যাচারী শাসকদের রাজত্বকালে দ্রব্যমূল্য কমে যেত, কেননা অত্যাচারী শাসকরা জনগণের কাছ থেকে অতিরিক্ত রাজস্ব আদায় করার ফলে জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পেত। এই ধরনের পরিস্থিতিতে দ্রব্যমূল্যের অস্বাভাবিক হ্রাস অর্থনীতির সুস্বাস্থ্যের লক্ষণ নয়, বরং উদ্বেগের কারণ। প্রসঙ্গক্রমে শায়েস্তা খানের রাজত্বকালে দ্রব্যমূল্যের স্বল্পতা সম্পর্কে কিংবদন্তি স্মরণ করা যেতে পারে। জনশ্রুতি অনুসারে শায়েস্তা খানের রাজত্বকালে টাকায় 8 মণ চাল বিক্রি হতো। এই সাফল্যে গর্বিত হয়ে তিনি লালবাগ কেল্লাতে একটি তোরণ নির্মাণ করে এর দুয়ার বন্ধ করে দিয়েছিলেন। নির্দেশ দিয়েছিলেন, যদি কোনো শাসক চালের দাম টাকায় 8 মণের পর্যায়ে কমিয়ে আনতে পারে তবেই এ তোরণ খোলা যাবে। সকল ঐতিহাসিকরা এ ঘটনাকে শায়েস্তা খানের আমলে বাংলার সমৃদ্ধির অকাট্য প্রমাণ হিসেবে গ্রহণ করে থাকেন। কিন্তু শায়েস্তা খানের আমলে চালের দাম হঠাৎ কমে এলো কেন, তার কোনো সদুত্তর তারা দিতে পারেন না। অর্থনীতির সূত্র অনুসারে দাম কমতে পারে সরবরাহ বৃদ্ধির অথবা চাহিদা হ্রাসের ফলে। আকস্মিকভাবে শায়েস্তা খানের আমলে চালের সরবরাহ বৃদ্ধির কোনো যুক্তিসঙ্গত কারণ দেখা যাচ্ছে না, তাই চাহিদা হ্রাসের সম্ভাবনাই বেশি। চাহিদা হ্রাসের একটি বড় কারণ হতে পারে লোকের আয় কমে যাওয়া। প্রাপ্ত ঐতিহাসিক উপাদান থেকে এ অনুমানটি অধিকতর গ্রহণযোগ্য মনে হয়। দেখা যাচ্ছে যে শায়েস্তা খান তার শাসনকালে রাজস্ব আদায় বাড়ানোতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিলেন। নিয়মিত খাজনার অতিরিক্ত রাজস্ব আদায় করে তিনি দিল্লির বাদশাকে নাজরানা দিয়েছেন, নিজের জন্য জমিয়েছেন অনেক টাকা। একটি হিসেব হতে দেখা যাচ্ছে যে শায়েস্তা খানের শাসনকালে মোট জাতীয় উৎপাদনের 43.8% থেকে 64% রাজস্ব হিসেবে সংগ্রহ করা হয়েছে। এত উঁচু হারে রাজস্ব সংগ্রহের ফলে লোকের ক্রয় ক্ষমতা সীমিত হয়ে পড়ে। এর ফলে দ্রব্যমূল্য হ্রাস পাওয়া অত্যন্ত স্বাভাবিক। এ ধরনের পরিস্থিতিতে দ্রব্যমূল্য নিচু পর্যায়ে থাকা জনগণের জন্য আশীর্বাদ নয়, বরং অভিশাপ। যে কোনো বক্তব্য পরীক্ষা করতে হলে প্রবক্তাগণ কি বলেছেন তা বিবেচনা করাই যথেষ্ট নয়, তারা কি বলেননি তাও বিশ্লেষণ করা প্রয়োজন। সোনার বাংলার প্রবক্তাগণ বারবার জোর দিয়ে বলেছেন যে বাংলা শুধু অর্থনৈতিক দিক দিয়েই সমৃদ্ধ ছিল না, বাংলায় দারিদ্র্য ছিল সম্পূর্ণ অনুপস্থিত। কিন্তু এ প্রসঙ্গে তারা বাংলার মজুরির হার ও দাসত্ব সম্পর্কে আদৌ কোনো তথ্য তুলে ধরেননি। প্রাচীন ও মধ্যযুগের বাংলায় শ্রমিকদের মজুরি সম্পর্কে প্রাপ্ত উপাত্ত অপ্রতুল, তবে কিংবদন্তি খ্যাত মসলিনের তাঁতিদের সম্পর্কে যে বর্ণনা পাওয়া যায় তাতে এ সিদ্ধান্ত অস্বীকার মোটেও সম্ভব নয় যে তাঁতিদের মজুরির হার ছিল অত্যন্ত কম। মসলিন ব্যবসায়ী তাঁতিরা লাভবান হতো না, লাভ করত বিদেশি ফরিয়ারা, তাদের দালালরা এবং সরকারি কর্মকর্তারা। 18 শতকের শেষ দিকে জন টেলর ঢাকায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আবাসিক প্রতিনিধি ছিলেন। তিনি লিখেছেন যে মসলিনের দামের কমপক্ষে 20% মুঘল কর্মকর্তাদের কমিশন হিসেবে দিতে হতো। নগণ্য মজুরির বিনিময়ে মসলিন উৎপাদনের জন্য শাসকরা তাঁতিদের বাধ্য করত। ফরাসি লেখক আবে রায়নালও বলেছেন যে বাংলায় দক্ষ তাঁতি হওয়া ছিল দুর্ভাগ্যের লক্ষণ, কারণ তাদের স্বল্প মজুরির বিনিময়ে কাজ করতে হতো। কাজে আশ্চর্য হওয়ার কিছুই নেই যে হিন্দু তাঁতিদের
সবচেয়ে নিচু বর্ণে স্থান দেওয়া হয়েছে। মুসলমান তাঁতিদের অবজ্ঞাভরে বলা হতো জোলা, যার অর্থ হচ্ছে বোকা। হিসেব করে দেখা গেছে যে এক খণ্ড মসলিন তৈরির মজুরি বড়জোর 1 দিনার ছিল, অথচ এক খণ্ড মসলিন তৈরির জন্য একজন ওস্তাদ তাঁতি, একজন সহকারী ও একজন শিক্ষানবিশের 1 বছর সময় লাগত। শিক্ষানবিশ কোনো মজুরি পেত না। সহকারী তাঁতি ওস্তাদ তাঁতির আয়ের 25 থেকে 50% পেত। মধ্যযুগে মুসলিনের একজন ওস্তাদ তাঁতির বার্ষিক মজুরি দিয়ে খুব বেশি হলে 58.8 মণ হতে 70 মণ চাল কেনা যেত। সহকারী তাঁতি বছরে যে মজুরি পেত তা দিয়ে 17.5 হতে 29.7 মণ চাল কেনা সম্ভব ছিল। 18 শতকের মধ্যভাগে তাঁতিদের আয় আরও কমে আসে। হিসেব করে দেখা যাচ্ছে যে 1751 থেকে 52 সালে তাঁতিরা বছরে 13.6 হতে 32.7 মণ চালের সমপরিমাণ মজুরি অর্জন করত। 1735 সালের একটি প্রতিবেদন হতে দেখা যায় যে ফরাসি শ্রমিকদের মজুরির হার ভারতীয় শ্রমিকদের মজুরির 6 গুণ ছিল। শুধু মান ও সৌন্দর্যের জন্যই নয়, মূল্যের দিক দিয়েও মসলিন ছিল আকর্ষণীয়। কিন্তু আজকের তৈরি পোশাক শিল্পের মতো মসলিন শিল্পেরও তুলনামূলক সুবিধা ছিল শ্রমের নিম্ন মজুরি। যদি মসলিন শিল্পে মজুরি এত কম হয়, তবে অর্থনীতির অন্যান্য খাতেও মজুরির হার নিচু হওয়া অত্যন্ত স্বাভাবিক। অন্যথায় মসলিন শ্রমিকরা অন্য পেশাতে চলে যেত। প্রাচীন ও মধ্যযুগে বাংলাদেশে দারিদ্র্যের সবচেয়ে স্পষ্ট নিদর্শন হল দাসপ্রথার প্রচলন। অনেক ঐতিহাসিক জোর গলায় দাবি করেন যে বাংলায় বিদেশি নাগরিকদের দাস হিসেবে বিক্রি করা হয়েছে, কিন্তু স্থানীয় নাগরিকদের দাস হিসেবে ক্রয় বিক্রয় করা হয়নি। এ অনুমানের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। এদেশে দাসপ্রথা প্রাচীনকাল হতে চালু ছিল। আইনজ্ঞ জিমুতবাহন দাস ব্যবস্থার সম্পর্কে বিস্তারিত নির্দেশ লিপিবদ্ধ করেছেন আনুমানিক দ্বাদশ শতক। বিদেশি ভ্রমণকারীরা দাসপ্রথার প্রচলন লক্ষ্য করেছেন। 14 শতকে বাংলা ভ্রমণ করে ইবনে বতুতা লিখেছেন, আমি শয্যাভূষণ কৃতদাসীদের 1 দিনার অর্থাৎ মরক্কোর 2.5 দিনারে বিক্রয় হতে দেখেছি। আমি আশুরা নামে একজন কৃতদাসী ক্রয় করেছিলাম। মেয়েটি ছিল অপরূপ সুন্দরী। আমার একজন সহযাত্রী 2 দিনার দিয়ে একজন দাসবালক ক্রয় করেছিল। পর্তুগিজ ব্যবসায়ী বারবোসা 16 শতকে দাস ব্যবসায়ের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেছেন। সম্রাট আকবরের সভাসদ আবুল ফজল উল্লেখ করেছেন যে সিলেট ও ঘোড়াঘাট অঞ্চল থেকে অনেক খোঁজা সরবরাহ করা হতো। সম্রাট জাহাঙ্গীর তার আত্মজীবনীতে বাংলার দাসপ্রথা সম্পর্কে উল্লেখ করেছেন। মধ্যযুগের বাংলায় পিতামাতা কর্তৃক কন্যা সন্তান বিক্রয় ছিল নিতান্ত মামুলি ঘটনা। উদাহরণস্বরূপ চৈতন্য চিরামৃত এবং নিম্নোক্ত শ্লোক স্মরণ করা যেতে পারে। নাহালুহা লবণ বেচিবে ব্রাহ্মণে, কন্যা বেচিবে যে সর্বশাস্ত্র জানে। তবে বাংলায় দাসপ্রথার প্রচলন সম্পর্কে প্রমাণ শুধু ঐতিহাসিক আকর গ্রন্থ ও তৎকালীন সাহিত্যে সীমাবদ্ধ নয়। দাস ক্রয় বিক্রয় সম্পর্কে প্রচুর দলিল পাওয়া গেছে। চন্দননগরে ফরাসি শাসকদের মহাফেজখানায় দাস বিক্রয়ের কমপক্ষে 100 দলিল পাওয়া গেছে। দাস বিক্রয়ের দলিল পাওয়া গেছে সিলেটে, হুগলি জেলায় এবং ত্রিপুরা রাজ্যে। কলকাতা জাদুঘরে রক্ষিত একটি দলিলে দেখা যায় যে কায়স্থপাড়া গ্রামের জৈন গোপীনাথ মজুমদার 1668 খ্রিস্টাব্দে নিজেকে ইদ্রিস খানের কাছে আর্থিক দুরবস্থার জন্য বিক্রয় করেছে। শায়েস্তা খানের শাসনামলকে বাংলার ইতিহাসের স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত করা হয়েছে, অথচ শায়েস্তা খানের রাজত্বকালে দুর্দশাগ্রস্ত ব্যক্তি নিজেকে দাস হিসাবে বিক্রয় করেছে। দাস বিক্রয়ের অনেক দলিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে রয়েছে। দাস বিক্রয়ের যেসব দলিল পাওয়া গেছে তাতে একথা সুস্পষ্ট যে ভারতের অন্যান্য অঞ্চলের মতো বাংলাতেও দাসপ্রথা প্রচলিত ছিল। তবে প্রাক ব্রিটিশ আমলে বাংলার জনসংখ্যার কত শতাংশ দাস ছিল তার হিসাব পাওয়া যাচ্ছে না।
প্রতিবেশী আসামে দাস, ভূমিদাস ও বন্দকি দাসরা জনসংখ্যার ৫% হতে ৯% ছিল বলে অনুমান করা হচ্ছে। আসামে আনুপাতিক হারে বাংলার চেয়ে দাস বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কোনো পর্যায়ে বাংলাদেশে দাসের সংখ্যা ৫%-এর বেশি ছিল না। তার চেয়ে অনেক কম হওয়ার সম্ভাবনাই বেশি। তবে দাস সংক্রান্ত দলিলগুলো হতে দেখা যাচ্ছে যে দাসের বিক্রয় মূল্য ছিল কম। মজুরি হার কম হওয়ার অনুমানের সাথে এ তথ্য সঙ্গতিপূর্ণ। অর্থনৈতিক তত্ত্ব অনুসারে দাসের মূল্য হল একজন দাস সারা জীবন ধরে যা আয় করবে তার বর্তমান মূল্য। দাসের আয় নির্ভর করে মজুরির উপর, তাই মজুরির হার কম হলে দাসের দামও কম হবে। উপরোক্ত আলোচনা হতে একথা সুস্পষ্ট যে প্রাক ব্রিটিশ বাংলা স্বপ্নরাজ্য ছিল না। অন্যান্য প্রাক শিল্প বিপ্লব সমাজের মতো বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিও ছিল ক্ষণভঙ্গুর। তাই প্রশ্ন ওঠে যে প্রাক ব্রিটিশ বাংলার অর্থনীতির সুস্পষ্ট সীমাবদ্ধতা সত্ত্বেও কেন সোনার বাংলার কিংবদন্তি এতদিন ধরে চালু রয়েছে? এর দুটি কারণ রয়েছে। প্রথমত, ইতিহাসের আকরসমূহে প্রাচীন ও মধ্যযুগের বাংলার সমৃদ্ধি সম্বন্ধে ঐকমত্য রয়েছে। বাংলার প্রাচুর্য সম্বন্ধে কিংবদন্তি প্রচার করেছেন বিদেশি পর্যটকরা। এরা ছিলেন শিক্ষিত, বুদ্ধিমান ও ওয়াকিবহাল। তবে পর্যটকদের সীমাবদ্ধতাও রয়েছে। সাধারণত বিদেশি পর্যটকরা দারিদ্র্যের যথাযথ মূল্যায়ন করতে পারে না। এ সম্পর্কে পল্লী উন্নয়ন বিশেষজ্ঞ রবার্ট চেম্বারের বক্তব্য স্মরণ করা যেতে পারে। রবার্ট চেম্বার লিখেছেন যে বিদেশি বিশেষজ্ঞরা উন্নয়নশীল দেশের দারিদ্র্যের যথার্থ মূল্যায়ন করতে পারেন না। তার কারণ হলো পর্যটকরা সাধারণত সবচেয়ে ভালো মৌসুমে সফর করে। তারা বড় বড় শহরে রাজপথ দিয়ে চলাফেরা করে। তারা মেলামেশা করে স্থানীয় অভিজাতদের সাথে। দরিদ্ররা থাকে শহর থেকে দূরে, যেখানে অনেক সময় আদৌ কোনো রাস্তা নেই। মৌসুমভেদে দারিদ্র্য বাড়েও কমে। কাজেই বাইরের পর্যটকদের পক্ষে দারিদ্র্যের বিভীষিকা অনুধাবন করা সম্ভব হয় না। দ্বিতীয়ত, যখন কেউ বাংলার সমৃদ্ধি বর্ণনা করেন তখন তাদের মনে একটি তুলনামূলক চিত্র থাকে। যদিও প্রাচীন ও মধ্যযুগের বাংলাতে দারিদ্র্য সম্পূর্ণ অনুপস্থিত ছিল না, তবু বাংলাদেশ ভারতের ও এশিয়ার অন্যান্য অঞ্চল থেকে সমৃদ্ধশালী ছিল। তার একটি বড় কারণ হলো যে এখানে খরার প্রভাব ছিল সীমিত। সকল সীমাবদ্ধতা সত্ত্বেও সমকালীন অন্যান্য সমাজের তুলনায় প্রাচীন ও মধ্যযুগের বাংলায় দারিদ্র্যের তীব্রতা ছিল অনেক কম। প্রকৃতপক্ষে এ সমাজে দারিদ্র্য সমৃদ্ধি পাশাপাশি বিরাজ করত। যখন ফসল ভালো হতো তখন সবাই ভালোভাবে জীবন কাটাতে পারত। তবে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে অনেকেই দুর্দশাগ্রস্ত হয়ে পড়ত। উপরন্তু সম্পদের অসম বন্টনের ফলে এ সমাজে দীর্ঘস্থায়ী দারিদ্র্যের গহ্বর ছিল। দাসপ্রথার প্রচলন থেকে প্রতীয়মান হয় যে এ সমাজে অনেক জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে অসুবিধাজনক অবস্থায় ছিল। তারা বারবার দুর্দশার সম্মুখীন হয়েছে। বিপক্ষে যত জোরালো ঐতিহাসিক সাক্ষ্য অথবা অকাট্য অর্থনৈতিক বিশ্লেষণী উপস্থাপন করা হোক না কেন, বাঙালির মনোজগৎ হতে সোনার বাংলার কিংবদন্তি অতি সহজে অপসৃত হবে না। যার যা নেই তাই সে খুঁজে বেড়ায়। একথা শুধু ব্যক্তির ক্ষেত্রেই নয়, জাতির ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ অধিবাসী হচ্ছে অভিবাসীদের বংশধর, তাই তারা তাদের পিতৃপুরুষদের পরিচয় জানে না। বিত্ত অর্জন করলেই তারা পূর্বপুরুষের পরিচয় খুঁজে বেড়ায়। আবার ফরাসি দেশে নরনারীর সম্পর্ক অত্যন্ত শিথিল। অভিজাত বংশের ছেলেমেয়েদের পিতৃত্ব নিয়ে প্রায়ই কানাঘোষা শোনা যায়। মার্কিন লেখক মার্ক টোয়েন ঠাট্টা করে লিখেছেন, মার্কিনীরা বিত্তবান হলে পিতৃপুরুষের অনুসন্ধান করে, ফরাসিদের পয়সা হলে তারা তাদের পিতৃ পরিচয় খুঁজে বেড়ায়। বাঙালিদের পিতা বা পিতামহের পরিচয়ে সমস্যা নেই, সমস্যা হলো বিত্তের। যতদিন পর্যন্ত দারিদ্র্যের নির্মম কষাঘাতে তারা জর্জরিত হবে ততদিন পর্যন্ত বাঙালিরা
অতীতের ইতিহাসে এবং পরকালে সান্ত্বনা খুঁজে বেড়াবে।